বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, বিএনপি এবং তার মিত্রদের ডাকে সারা দেশে অবরোধ চলছে এবং এই অবরোধ কর্মসূচি চলবে এখন পর্যন্ত বিএনপি চেয়ারপারসনের যে ঘোষণা যে পরবর্তী সমাবেশের অনুমতি না পাওয়া পর্যন্ত। যদিও তাদের সামনে একটি বড় সমস্যা রয়েছে, সেটি হচ্ছে যে ইজতেমা শুরু হচ্ছে এবং বিশ্ব ইজতেমা শুরু হওয়ার কারণে লোকজন ঢাকায় আসতে শুরু করেছে এবং এই সময়টাতে এই ধরনের কর্মসূচি তার রাজনৈতিক স্বার্থের পক্ষে কতটা অনুকূল হবে এটি বড় প্রশ্ন। ইতিমধ্যেই গতকাল বিএনপির মহাসচিবকে পুলিশ আটক করেছে প্রেস ক্লাব থেকে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। সারা দেশেই মোটামুটিভাবে আগের দিনের মতোই উত্তেজনা বিরাজ করেছে। অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুর, পেট্রোল বোমা নিক্ষেপ, এই ঘটনাগুলো অব্যাহত ছিল। কোথাও কোথাও বিএনপি নেতাকর্মীরা চেষ্টা করেছে তাদের মতো করে প্রতিবাদ এবং বিক্ষোভের। গত দুদিন এবং তার আগের দিন থেকে যে পরিস্থিতির তৈরি হয়েছে, মূলত সেই সব পরিস্থিতি এবং আগামী দিনের রাজনীতি নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করব। কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায়ে বসা আছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আর আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামা ওবায়েদ। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, কেমন দেখলেন গত দুদিনের রাজনীতি ঢাকা এবং বাংলাদেশ? আসলে দুই দিনে আমরা আরেকটা জাতীয় অনৈক্য পেলাম। আমাদের তো সবসময় একটি দিবস সংকট ছিল, 7ই নভেম্বর নিয়ে একটি সংকট আছে, 6ই ডিসেম্বর নিয়েও কিছুটা আছে। আরেকটি নতুন সংকটময় দিবস পেলাম আমরা 5ই জানুয়ারি, যেদিন একটি ইলেকশন হয়েছিল। দুটি বড় দল, একটি দল এটিকে গণতন্ত্র হত্যা দিবস বলছে, কারণ ওই ইলেকশনে ওনারা অংশগ্রহণ করেনি। তো বিএনপি অংশগ্রহণ না করলেই একটি গণতন্ত্র হত্যা দিবস হবে, এটা যৌক্তিক না। আরেকটি দল এটাকে গণতন্ত্র রক্ষা দিবস বলছে। তাহলে এখন দেখা গেছে ওই ইলেকশনে 154টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতাই নির্বাচিত হয়ে গেছেন। আর সরকারি মতেই বা নির্বাচন কমিশনের বক্তব্য মতেই 40% লোক ভোট দিয়েছে, যদিও অ্যাকচুয়াল ফিগারটা অনেক কম, এটা আমরা যারা বাস্তবে ছিলাম তারা দেখেছি। তাহলে নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী 20% লোক ভোট কেন্দ্রে গিয়েছে, 80% যায়নি। তাহলে গণতন্ত্র রক্ষা দিবস কারা পালন করবে? যদি লজিকে আসেন, ওই যে 20% লোক সেদিন যারা ভোট কেন্দ্রে গিয়েছিল তারা গণতন্ত্র রক্ষা দিবস পালন করবে। আর যারা 80% লোক ভোট কেন্দ্রে যায়নি তারা ওই দিন গণতন্ত্র রক্ষা দিবস পালন করবে না, কারণ তারা তো ভোট কেন্দ্রে যায়নি, একটা প্যাসিভ প্রতিবাদ তারা জানিয়েছে অথবা নিজেকে সাইলেন্ট রেখেছে একটা সিস্টেম থেকে। তো সেদিক থেকে এই 80% লোককে এখন এই 20% লোকের সরকার চালাচ্ছে, অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ দিক থেকে দেখা যাচ্ছে ক্ষুদ্র জনগোষ্ঠীর প্রতিনিধি বৃহৎ একটা জনগোষ্ঠীকে শাসন করছে বা শোষণ করছে, ট্যাক্স ইম্পোজ করছে, ট্যাক্স কালেকশন করছে, ল অ্যান্ড অর্ডার মেনটেনের চেষ্টা করছে। সেদিক থেকে এই জিনিসটা নৈতিকতার দিক থেকে একটা গণতন্ত্রের মূল ভিত্তি, রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসির যে মূল ভিত্তি, যে একটা ইলেকশন হতে হবে ট্রান্সপারেন্ট, ইলেকশন হতে হবে অনেস্ট অ্যান্ড ফেয়ার রিফ্লেকশন অব দ্য পপুলার ভিউ। এই পপুলার ভিউ রিফ্লেকশন কিন্তু 5ই জানুয়ারি ইলেকশনে হয়নি। সেদিক থেকে এটাকে গণতন্ত্র রক্ষা দিবস পালন করা আওয়ামী লীগের জন্য, আওয়ামী লীগের দীর্ঘ ট্রেডিশনের সাথে ঠিক ম্যাচ করে না, কারণ তারা একটা ঐতিহাসিক দল, ভাষা আন্দোলনের সময় তাদের ইনভলভমেন্ট ছিল, একটি দেশ স্বাধীন করেছে, 21 বছর ক্ষমতার বাইরে ছিল। তো এরকম একটি গণতান্ত্রিকভাবে তৈরি দল ঠিক 5ই জানুয়ারিকে গণতন্ত্র রক্ষা দিবস পালন করবে, এটা তাদের ঐতিহ্যের সাথে ম্যাচ করে না। আরেকটা জিনিস যেটি হচ্ছে, এই 5ই জানুয়ারি আরেকটা খারাপ এক্সাম্পল তৈরি করেছে, সেটি হচ্ছে জনগণের ভোটে ছাড়াও ক্ষমতা আসা যায়, ক্ষমতা থাকা যায়। এটিও একটি খারাপ নিদর্শন আমি মনে করছি। তো সেদিক থেকে এই দুই দিন তো অবশ্যই উত্তপ্ত এবং দেশব্যাপী প্রায় প্রতিটি জেলাতেই আমরা দেখেছি কিছু বিক্ষোভ হয়েছে, কিছু সংঘর্ষ হয়েছে, বিপুল হতাহত হয়েছে, নিহত হয়েছে। সবচেয়ে বড় ঘটনা, নিহত হয়েছে 4 জন একদিনে নিহত হয়েছে। এটি একটি বিশাল বড় সংকট এবং এই সংকটটিকে উটপাখির মতো বালুতে মুখ ডুবিয়ে কেউ আমাকে দেখছে না, কোথাও কোথাও সরকারি দলের কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে। তো সেদিক থেকে এই সংকট থেকে দ্রুত উত্তরণের একটা উদ্যোগ নিতে হবে। ঠিক উটপাখির মতো বালিতে মুখ ডুবিয়ে রাখলে সংকটটি কোনো অংশে কমবে না। হয়তো বা আপাতত কোনোভাবে পুলিশ বা প্রশাসন অথবা সরকারি দলীয় লোক দিয়ে কিছুটা সাময়িক সমাধান করা যাবে, কিন্তু ওটা হবে উইনিং দ্য ব্যাটল, নট উইনিং দ্য ওয়ার। আর আমি 5ই জানুয়ারিতে ঢাকা শহরে যেটি দেখেছি, দেখে আমার খুব একদিকে ভালো লেগেছে, একদিকে খারাপ লেগেছে, যে প্রচুর পরিমাণ আওয়ামী লীগের লোকজন পুলিশ সহ একসাথে পুরো শহর নিরাপত্তার একটি চাদরে ঢেকে রেখেছিল। তো এটা দেখে একটা কথা মনে পড়েছে, আপনি কোন দেশ বা কোন শহর দখল করবেন? নিজের দেশ নিজের শহর। যখন আইয়ুব খান ক্ষমতায় আসলেন
তখন 6 মাস 1 বছরের মধ্যেই পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান উনি কন্ট্রোল করে ফেললেন। শুধুমাত্র দুটো জায়গা কন্ট্রোল করতে পারলেন না, সেটা হচ্ছে পশ্চিম পাকিস্তানের সুপ্রিম কোর্ট বার আর পূর্ব পাকিস্তানের সুপ্রিম কোর্ট বার। তো উনি একদিন জাস্টিস মোর্শেদকে বলছিলেন যে আমাদের লাইফ উড বি মাচ মোর ইজিয়ার উইদাউট দ্য লয়ার্স। তো মোর্শেদ খান বললেন যে misfortune does not come alone. They came in the form of battalion. In our country, they came in the form of Ayub Khan's army, and our army is so courageous that they have conquered their own land. তো কালকে এই ঢাকা শহরের এই ব্যাপক প্রস্তুতি দেখে আমার মনে হয়েছে নিজের দেশ নিজের শহর দখল করার মধ্যে তো কোনো কৃতিত্ব নেই। এই দেশটা সবাই মিলে যদি আমরা চলতে পারি, সবাই রাস্তায় নামতে পারি। এবং আরেকটা জিনিস খুব খারাপ হয়েছে, যে রুল অফ ল ডাইরেক্ট ভায়োলেশন, সেটা হচ্ছে 144 জারি ছিল, কিন্তু একটি গ্রুপকে করতে দেওয়া হয়নি, আরেকটি গ্রুপ কিন্তু 144 ভায়োলেট করেও কিছু কিছু সমাবেশ করেছে, যদিও সমাবেশগুলো শান্তিপূর্ণ ছিল। কিন্তু স্ট্রিক্ট যদি 144 এর ভায়োলেশন দেখেন, তাহলে কিন্তু 5 তারিখে অনেকগুলো 144 এর ভায়োলেশন আওয়ামী লীগ করে ফেলেছে। তো এটা যদি ডিএমপি নিরপেক্ষভাবে একটা নিরপেক্ষ অবস্থান রাখার চেষ্টা করত, তাহলে কিন্তু তাদের বিরুদ্ধেও কিছু মামলা হতো, কিন্তু আমরা কিন্তু তাদের বিরুদ্ধে সেরকম কোনো মামলা দেখিনি। এটি একটি বিষয়। আরেকটি বিষয় দেশে এখন চলছে, সেটা হচ্ছে আমি যেটাকে বলি ডক্ট্রিন অফ অ্যাপিসমেন্ট, অর্থাৎ তোষণ নীতি, তোষামত নীতি। এক্ষেত্রে সরকার কি করছে, সবার বেতন বাড়িয়ে দিচ্ছে, যার যা প্রয়োজন তাকে দিচ্ছে, যার যেটা প্রয়োজন নেই সেটিও দিচ্ছে, শুধু একটি লক্ষ্যে যেন তার ক্ষমতা থাকার ব্যাপারে সেই অঙ্গটি বা সেই প্রতিষ্ঠানটি তাকে সহায়তা করে। এবং এর পরবর্তীতে আরেকটা তোষণ গ্রুপ তৈরি হচ্ছে বুদ্ধিজীবীদের মধ্যে বা অন্যদের মধ্যে। তারা বলছে যে গণতন্ত্র কম থাকলেও হবে, উন্নয়নটা বাড়িয়ে দিলেও হবে, অথবা গণতন্ত্র থাক অফ থাক, আপাতত আমরা উন্নয়ন বাড়িয়ে নিই, উন্নয়ন হলেই দেশের মানুষ তুষ্ট থাকবে। আরেকটা গ্রুপ আবার বলছে যে গণতন্ত্র অফ থাক, আমরা যুদ্ধাপরাধীর বিচার করে নেই, এই সমস্ত বিষয়গুলোকে সেটেল করে নেই। তো এই যে তোষণ নীতিটা, এটি খুব ভয়ঙ্কর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন হিটলার একের পর এক রাজ্য দখল করছিল, তখন সারা ওয়ার্ল্ড একবার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হওয়ার উপক্রম হয়ে গেল 37-এর দিকে। তখন চ্যাম্বারলেনকে পাঠানো হলো হিটলারের কাছে, এবং চ্যাম্বারলেন কি করলেন, উনি হিটলারের সাথে নেগোশিয়েট করে একটা সামহাউ পিস স্ট্যাবলিশ করে আসলেন। সবাই বলল চ্যাম্বারলেন সারা পৃথিবীকে একটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার থেকে বাঁচালেন। শুধুমাত্র উইনস্টন চার্চিল বললেন যে না, দিস ইজ নট এ প্রিভেনশন অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দিস ইজ এ ফ্যাসিলিটেশন অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এবং দেখা গেল উইনস্টন চার্চিলের কথাটাই সত্যি হয়েছে। তো আমাদের দেশে ওই অ্যাপিসমেন্টের কারণে সরকার যেমন অযাচিতভাবে অনেককে তোষণ করছে, আবার অনেকেই অযাচিতভাবে সরকারকে তোষণ করছে, যার ফলে দেশের স্বার্থ, গণতন্ত্রের স্বার্থ চরমভাবে ব্যাহত হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আসলে একই প্রশ্নের যদি আমি আসি, আজকে প্রশ্ন আরেকটু অন্যভাবে করতে চাই। মানে পুরো একটা বছরই গেছে আপনারা সমঝোতার কথা দাবি জানিয়ে এসছেন, অনেক আলোচনা হয়েছে, আমরা গণমাধ্যমে আলোচনা করেছি। বিএনপিকে মনে হয়েছে এটা ক্ষয়িষ্ণু রাজনৈতিক দল, তার মধ্যে সমন্বয়ের একটা প্রচন্ড অভাব রয়েছে, সরকারের দিক থেকে বিএনপিকে দুর্বল করে ফেলার একটা প্রয়াস লক্ষ্য করা গেছে। আলোচনাটা এরকমই ছিল। হঠাৎ করে মনে হলো যে বিএনপি আবার একটা শক্তি সঞ্চয় করে সপ্তাহখানেক আগের থেকে আভাস দিয়ে 4-5-6 বেশ একটা উত্তাপ আগের মতো না হলে মোটামুটি তৈরি করতে পেরেছে। এবং এখানে বিএনপির সঙ্গে আগে যেমন জামাতের যেরকম একটা প্রাধান্য ছিল, এবার বিএনপির নামটা জামাতের আগে এসছে, যে বিএনপি অনেক কিছু করতে পারছে। বাট এই যে অবরোধের কর্মসূচি ঘোষণা করা হলো, এবং তাতে করে সামনে যে এটা ধর্মীয় বা আয়োজন রয়েছে বাংলাদেশে, বিশ্ব ইজতেমার মতো বড় ধর্মীয় সমাবেশ, সেটিকে কেন্দ্র করে হয়তো এই সমাবেশটি কন্টিনিউ করা যাবে না, বা বিএনপির যে রাজনৈতিক আদর্শিক অবস্থান সেখান থেকে বিএনপির পক্ষে, ইভেন আওয়ামী লীগের পক্ষে হয়তো এরকম একটি জায়গায় থেকে কর্মসূচিটা অব্যাহত রাখা সম্ভব হতো না। সেক্ষেত্রে এই ফ্লো যেটি তৈরি হয়েছে সেটি নষ্ট হবে কিনা? অতীত বলে যে 5 জানুয়ারি আপনারা কর্মসূচি স্থগিত করবার পরে আর কিন্তু ঘুরে দাঁড়াতে পারেননি। আমি আপনার প্রশ্নের উত্তরে আসবো। আমি যেই ইস্যুগুলো উঠেছে ওগুলা একটু টাচ করে আসতে চাই। আসলে 5 জানুয়ারির কথা বলা হয়েছে। 5 জানুয়ারি নির্বাচনটা যেভাবে হয়েছে এবং সেটা সারা পৃথিবীর মানুষ দেখেছে, এবং এটা গণতন্ত্র হত্যা দিবস আমরা এই কারণেই পালন করছি যে যেখানে আপনার বারবারই এই সরকার দাবি করে এরা জনগণের প্রতিনিধিত্ব করছে। আজকেও হানিফ সাহেব মনে হয় কিছুক্ষণ আগে একটি প্রেস ব্রিফিং দিয়েছেন, উনি বলেছেন যে এই ওনাদের সরকার জনগণের সরকার। তো জনগণের যদি সরকার হয়, একটি সরকার যদি জনগণকে প্রতিনিধিত্ব করে, একটি সরকার যদি জনপ্রিয় হয়, তাহলে কিন্তু সেই সরকার কখনো বল প্রয়োগ করে না। এবং সে যদি জানে যে সে যে সিদ্ধান্তগুলো নিবে, সেই সিদ্ধান্তগুলো তার জনগণ সেই সিদ্ধান্তগুলো মেনে নিবে এবং জনগণ তার সাথে থাকবে, তাহলে কিন্তু কখনোই এই গত
এই আমাদের এই 5ই জানুয়ারির আগে এবং পরে এই 2015 সালে যে ঘটনাগুলো তারা ঘটাচ্ছে সেগুলো কিন্তু তারা ঘটাতো না। আজকে গণতন্ত্র হত্যা দিবস এই কারণেই, কারণ ভাই বলেছেন 20%। এখানে আমরা দেখেছি, আপনারা যদি আপনাদের চ্যানেল এবং অন্য সকল চ্যানেল এবং অন্য সকল পত্রিকা এই আজকে থেকে 1 বছর আগে দেখেন, এখানে দেখবেন যে মানে প্রত্যেকটি বুথে কোনো লোক ছিল না। আওয়ামী লীগের নেতাকর্মীরাও ভোট দিতে যায় নাই। এবং যেখানে ঢাকার বিভিন্ন বুথে দেখা গেছে যে যেহেতু ভোটার নাই, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ এসে সিল মারছে। এবং কোন কোন জায়গায় যদি ধরেন ক্যান্ডিডেট আছে, আওয়ামী লীগের একজন ক্যান্ডিডেট বা জাতীয় পার্টির একজন ক্যান্ডিডেট বা অন্য স্বতন্ত্র ক্যান্ডিডেট, ওই কয়েকটি জায়গায় সেখানেও তারা মারামারি করছে, সেখানেও কাউকে ভোট দিতে দিবে না বা ভোটের বাক্স নিয়ে চলে যাচ্ছে। তো সুতরাং আজকে উনারা আমি যদি অতীতের দিকেও না যাই, আমি যদি বাকশালের কথা নাও বলি, আমি যদি 72, 73, 74, 75 কথা নাও বলি, আজকে ওনারা আওয়ামী লীগ যা করছে, আজকের প্রজন্ম কিন্তু দেখতে পাচ্ছে যে এই আওয়ামী লীগ যেখানে থাকে সেখানে গণতন্ত্র, ডেমোক্রেসি এবং আওয়ামী লীগ সহবাস সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। আপনি আজকের ঘটনাটা দেখেন, আপনি প্রেস ক্লাবের ঘটনাটা দেখেন। আমি এই কথাটা আজকে এই কারণে বলছি যে এটা অত্যন্ত দুঃখজনক যে আমি গতকালকে 5 তারিখ থেকে আপনি 5 তারিখে যেমন গতকালকে 5 তারিখে যে একটি প্রোগ্রাম ছিল প্রেস ক্লাবে এবং পেশাজীবীদের প্রোগ্রাম ছিল, এবং এটা ভিতরে প্রেস ক্লাবের ভিতরে রুমের ভিতরে প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামে আমাদের বিএনপির মহাসচিব উনি উপস্থিত ছিলেন এবং আপনারা জানেন 5 তারিখকে কেন্দ্র করে 144 জারি করা ছিল। 144 জারি করার প্রেক্ষাপট যদি আমি দেখি, তাহলে আজকে হানিফ সাহেব আজকে বিকালে বলেছেন যে যদি একটি দল একটি কর্মসূচি দেয় তাহলে আরেকটি দলের কর্মসূচি একই জায়গায় কর্মসূচি দেওয়ার কোনো নজির নাই। কিন্তু গাজীপুরে কিন্তু তারা একই ঘটনা করেছে। গাজীপুরে কিন্তু আমাদের বিএনপির একটি জনসভা ছিল, কিন্তু ছাত্রলীগ একই দিনে একই টাইমে একই জায়গায় তারা জনসভা দিল। আজকে 5ই জানুয়ারি যে এই 144 জারি করলো, সেখানে আমি ওনার সাথে, ভাইয়ের সাথে 100% একমত। আমি রাস্তায় বেরিয়েছি কালকে, আমি বিভিন্ন জায়গায় গিয়েছি, সমস্ত জায়গায় মোটরসাইকেলের আপনার র্যালি, শোভাযাত্রা, এবং আমি জানি না যদি 500, 600, 1000, 2000 লোক এক জায়গায় দাঁড়িয়ে থাকে, তার মধ্যে সভা সমাবেশের পার্থক্যটা কি আমি বুঝতে পারি না। কত হাজার লোক হলে সেটাকে সভা সমাবেশ বলা যাবে। এবং আজ প্রেস ক্লাবে যেভাবে প্রজন্ম লীগ নামে একটি অর্গানাইজেশন এবং আরো কিছু যারা আওয়ামী লীগের যারা ছিল, তারা যেভাবে, আমি সেখানে উপস্থিত ছিলাম, প্রশাসনের সামনে প্রেস ক্লাবের গেট খুলে ভেঙে ভিতরে ঢুকে লাঠিসোঁটা নিয়ে যেভাবে হামলা করলো, এখানে গণতন্ত্রের কোনো ছাপ সেখানে ছিল না। কিন্তু এই একই প্রশাসন কিন্তু আজকে এই সকলের সামনে, সে একই ডিবি, একই পুলিশ কিন্তু আজকে আমাদের ভারপ্রাপ্ত মহাসচিবকে অ্যারেস্ট করলো প্রেস ক্লাবে। সে একই প্রশাসন কিন্তু কালকে দাঁড়িয়ে দেখছিল, তাদের সামনে এই আওয়ামী লীগের গুন্ডা বাহিনী কিন্তু এই লাঠিপেটা করলো। আজকে আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলতে চাই যে আমি যেহেতু আমার বাবা রাজনীতিবিদ ছিলেন এবং সবসময় আমি দেখেছি যে রিগার্ডলেস কোন দল করে সাংবাদিকরা, সকল রাজনীতিবিদদের সাথে কিন্তু সাংবাদিকদের একটি সম্পর্ক থাকে, ভালো সম্পর্ক থাকে। ইট ডাজন্ট ম্যাটার কে আওয়ামী লীগ করছে, কে বিএনপি করছে, এটা কিন্তু মুখ্য না। আজকে এটা অত্যন্ত দুঃখজনক যে আমাদের পলিটিক্যাল কালচার বা আমাদের এই যে সরকারের যে এই প্রাধান্যটা এমনভাবে সব ইয়েতে ছড়িয়েছে যে একটা ডিভিশন, যে আজকে এই সরকারি দলের যে সাংবাদিকরা, এবং আজকে আমার দুঃখ লাগলো যে আমি এই অনেকগুলো সাংবাদিক, এরা কিন্তু আওয়ামী লীগ মাইন্ডেড হতে পারে, কিন্তু এদেরকে কিন্তু আমি আমার বাসায় দেখেছি, যারা আমার আব্বার সাথে ওদের হয়তো ভালো সম্পর্ক ছিল, বেশ ছিল। আমার কথা হচ্ছে যে আমাদের মহাসচিব কিন্তু একজন প্রচ্ছন্ন রাজনীতিবিদ বা একজন ভদ্রলোক হিসেবে পরিচিত। হ্যাঁ,
মানে বিএনপির বাইরেও। তো এমন একটি লোক, সে যেহেতু এখানে আছে, সে নিজে বক্তব্য রেখেছে যে উনি আছেন, ওনার ব্যক্তিগত নিরাপত্তা, কারণ যেখানে কিছুক্ষণ আগেই লাঠিপেটা করছিল তার একটা নিরাপত্তার ব্যাপার আছে। কিন্তু অতীতে সবসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কথা বলতেন গেছে, এবং এটা আওয়ামী লীগের লোকজন যেতে পারে, বিএনপি, জাতীয় পার্টি, এখানে কোনো দলমত নির্বিশেষে যেতে পারে সেখানে। আজকে এবং ক্লাব, সুপ্রিম কোর্ট প্রেমিসেস, এগুলো কথা বলবার জন্য সবাই একটু নিরাপদ বোধ করেন। অবশ্যই গতকালকেও তারা এটা করেছে এবং আজকেও তারা যেভাবে লাইভ দেখিয়েছে টিভিতে, যে কিভাবে তারা মানে এই মানে আওয়ামী ঘরানার যারা আছেন সাংবাদিকরা, ওনারা যারা বলেছেন মামলা করা হবে এবং এখনই ওনাকে বের করতে হবে, ওনাকে বের এবং যারা তাকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে গেছেন তাদের পদত্যাগে বাধ্য করা হবে প্রেস ক্লাবের কমিটি থেকে, বিভিন্ন জায়গা। রাইট। এখন এই জিনিসগুলো তো একটি সুস্থ গণতন্ত্র বা একটি সুস্থ রাজনৈতিক ব্যবস্থাকে রিপ্রেজেন্ট করে না, এবং আমরা এটা আশা করি না। আমরা যদিও বা 2015 সালে আছি এবং আমরা চাই যে আরো এই পলিটিসাইজেশনের দায়টা তো বিএনপির উপরও বর্তায়, মানে একইভাবে তো এক্স্যাক্টলি মাত্রা যাই হোক না কেন বিএনপিও পলিটিসাইজ করছে সাংবাদিকদের, সমস্ত পেশাজীবীদের, এবং তার একটা কুফল তো ভোগ করতে হবে, মানে ফলাফল। আমার কথা হচ্ছে, আমি সাংবাদিক হই, ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, আমার ব্যক্তিগত একটি ইভেন ডক্টরদের মধ্যে এখন আপনি অফকোর্স আমার ব্যক্তিগত প্রেফারেন্স টিচারদের মধ্যে আছে, লয়ারদের মধ্যে আছে, বাট আমার ব্যক্তিগত প্রেফারেন্স থাকতে পারে কোন দলকে আমি সাপোর্ট করব, কিন্তু এইটা আমার পেশা বা আমার প্রফেশনালিজমকে বাদ দিয়ে না। হ্যাঁ, আমার পেশাটা আমার কাছে আগে গুরুত্বপূর্ণ হবে, তারপরে আমি কোন দল করি না করি সেটা আমার আসা উচিত। কিন্তু আজকে যেটা মানে এই সাংবাদিকরা যারা করেছে, ঘটিয়েছে এবং যা তারা মানে প্রেস ক্লাবের ভেতরে করেছে, এটা অত্যন্ত দুঃখজনক এবং এটা আমি অত্যন্ত তীব্র নিন্দা জানাই। এবং আমি মনে করি যে এই ধরনের, এবং আমি আরেকটা কথা বলতে চাই যে আজকে এই গতকালকে যেভাবে লাঠিসোঁটা নিয়ে তারা ঢুকেছিল প্রেস ক্লাবে, আওয়ামী গুন্ডা বাহিনী, এবং তাদের কাছ থেকে কিন্তু এর চেয়ে বেটার কিছু আমরা এক্সপেক্ট করি না, কারণ তাদেরই সিনিয়র নেতারা, তাদেরই মন্ত্রীরা, এই সরকারের মন্ত্রীরা যেসব ভাষায় কথা বলেন, তাদের যারা জুনিয়র, যারা এই প্রজন্মকে রিপ্রেজেন্ট করে, তারা এর চেয়ে ভালো কি শিখবে? আজকে দেখেন, এই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্তরীণ রাখা হয়েছে, অবরুদ্ধ করে রাখা হয়েছে, বালুর ট্রাক দিয়ে 10টা 11টা বালুর ট্রাক দিয়ে ঘিরে রাখা হয়েছে, পুলিশ, ডিবি, র্যাব সব ওখানে আছে, সারা পৃথিবীর মানুষ দেখছে। সেখানে এই সরকারের মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বললেন যে এই ট্রাক নাকি, বালুর ট্রাক, ইটের ট্রাক নাকি বেগম খালেদা জিয়া উনি ওনার বাড়ির সংস্কারের জন্য, বাড়ির মেরামতের জন্য ওখানে বালুর ট্রাক, ইটের ট্রাক এনে রেখেছে। কিন্তু ওখানে যখন বালুর ট্রাক, ইটের ট্রাকের ড্রাইভারদেরকে কিন্তু ইন্টারভিউ নিয়েছে, ইনক্লুডিং আমরা যে আজকে আপনার চ্যানেলে আছি, এই সব চ্যানেলে কিন্তু এই ড্রাইভারগুলোকে ইন্টারভিউ নিয়েছে, এবং ড্রাইভারগুলো বলেছে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছিল কাজে, তাদেরকে ধরে নিয়ে এসে এখানে তথাকথিত নিরাপত্তা দেওয়ার জন্য এই গুলশানে তারা নিয়ে এসছে। তো সুতরাং আজকে এই যে মিথ্যাচার এবং প্রত্যেকটি, এবং সবচেয়ে বড় কথা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে কিন্তু মানুষ সবসময়, মন্ত্রীরা যাই বলুক না কেন বা অন্যরা, আওয়ামী লীগের অন্য নেতারা যাই বলুক না কেন, প্রধানমন্ত্রীর কাছ থেকে কিন্তু আমরা সবসময় আশা করি যে একটি মানে সত্য কথা এবং ডিরেক্ট কথা উনি বলবে, যা হচ্ছে তাই, যা ঘটছে সেটাই উনি বলবেন। কিন্তু আসলে কিন্তু আমরা সেটা পাইনি। আমরা কি দেখছি যে এই যে বেগম খালেদা জিয়াকে অন্তরীণ রাখা হয়েছে, ওনাকে বেরোতে দেওয়া হচ্ছে না, ওনাকে ওনার গেটে, ওনার কার্যালয়ের গেটে তালা মেরে দেওয়া হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী স্বয়ং এবং বাকি সবাই বলছে যে না, ওনাকে এটা করা হয়নি। তো সুতরাং বলছে যে উনি বাড়ি যেতে চাইলে পৌঁছে দিয়ে আসা হবে। উনি তো সেদিন যাচ্ছিলেন রিজভী আহমেদ সাহেবকে দেখার জন্য 4 তারিখ রাতে, এবং সেটা ওনাকে যেতে দেওয়া হলো না কেন? এটা তো কোনো লজিক্যাল কোনো রিজন নাই, এবং সেটা কোনো উত্তরও কোনো মন্ত্রী দিতে পারেননি, স্বরাষ্ট্রমন্ত্রী দিতে পারেননি, কোনো মন্ত্রী দিতে পারেননি। তো সুতরাং এই প্রেক্ষাপটে আজকে এই যে ওনাদের যে মানে এই ওনারা যেসব ঘটনাগুলো ঘটাচ্ছে, সেগুলোর একটা রিজন হতে পারে, সেটা হচ্ছে যে ওনারা প্রথম কথা জনগণকে ভয় পায়, দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে ওনারা জানে যে 5ই জানুয়ারিতে যদি একটি জনসভা হতো তাহলে হয়তো
যে স্বতঃস্ফূর্তভাবে জনগণ এই মিটিং এ বা জনসভায় অংশগ্রহণ করত, সেটাতে হয়তো তাদের জন্য একটি হুমকির কারণ হতো। না হলে এই অবরোধ তো আজকে হওয়ার কথা ছিল না। এই মিটিংটা ছিল একদিনের মিটিং, 5 তারিখে মিটিং, একদিনের মিটিং। এটা একটি এরকম জনসভা বিএনপি বহুবার করেছে, কিন্তু এই মিটিং এ বাধা দিয়েই কিন্তু এই গন্ডগোলটা আওয়ামী লীগ শুরু করেছে। সুতরাং আজকে আমরা যেটা বলতে চাই যে এই সরকারের অধীনে কখনোই গণতন্ত্র নিরাপদ নয়, জনগণ নিরাপদ নয়, এই দেশ নিরাপদ নয়। সো বিএনপি এখন কি করবে? মানে এখন এবং আপনি ইজতেমার কথা বলছিলেন, আমি বলছি যে এখন তো একটা কর্মসূচি দিয়েছেন, হ্যাঁ কর্মসূচি চলবে, আন্দোলনটা তো চলমান। আন্দোলন তো আর মানে যখন শুরু হয় এটা তো বন্ধ হওয়ার কিছু নেই। ইজতেমা যেহেতু আমাদের প্রতি বছরই ইজতেমা হয় এবং ইজতেমার কারণে হয়তো এটা বিরতি হতে পারে বা নাও হতে পারে, সেটা আমাদের যারা নেতৃবৃন্দরা আছেন, স্থায়ী কমিটির সদস্যরা আছেন, ওনাদের সাথে বা 20 দলীয় জোটের যারা নেতৃবৃন্দরা আছে তাদের সাথে কথা বলে ম্যাডাম সেটা সিদ্ধান্ত নেবেন, অবশ্যই সেটা কিভাবে করবেন। কিন্তু আমি মনে করি আপনি মনে করেন আপনাদের দলের র্যাঙ্ক এন্ড ফাইলের সব জায়গায় সবাই এখন আন্দোলন করবার জন্য, এবং আপনাদের মধ্যে যে সমন্বয়হীনতা, যেটি পারস্পরিক বিশ্বাস মানে অবিশ্বাস, সেগুলো অনেক কেটে গেছে আপনি মনে করেন? আমি মনে করি তৃণমূল থেকে শুরু করে উচ্চ মানে একেবারে মানে সেন্ট্রাল পর্যন্ত আমি মনে করি প্রত্যেকেই উজ্জীবিত। কারণ মানে আমি আমার ব্যক্তিগত আমার এলাকার কথা বলতে পারি, হাজার হাজার মানুষ মামলায় আছে, হাজার হাজার, এবং একটি মানুষের নামে 10টা 12টা করে মামলা, মানে একেবারে রুট লেভেল বলছি। আমাদের মহাসচিবের নামে 60টা 70টা মামলা। উনি এইবার যে ওনাকে ধরে নিয়ে গেল, এটা মনে 6th টাইম এই আওয়ামী লীগ আমলে, এই 6th টাইম উনি জেলে, ওনাকে যদি জেলে পাঠানো হয় এটা 6th টাইম হবে। তো সুতরাং এই যে প্রত্যেকটি, এবং আমাদের স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতারা জেলে আছে, তাদের নামে বহু মামলা আছে, হাজার হাজার মামলা আছে। তো সুতরাং আমি মনে করি যে বিএনপি সবসময় উজ্জীবিত ছিল। বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপি চায় যে এই যে প্রধানমন্ত্রী যে ওনার এই জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন যে বিএনপি ব্যাকডোর দিয়ে যেতে চেয়েছিল, বা ব্যাকডোর দিয়ে যাওয়ার তো বিএনপি কোনো দরকার নেই। বিএনপি একটি জনপ্রিয় রাজনৈতিক দল। বিএনপি চায় একটি সুস্থ, একটি নিরপেক্ষ, একটি নিউট্রাল একটা ইলেকশন চায়, যেখানে যে ইলেকশনে ইনক্লুসিভ ইলেকশন হবে। এবং আমি ওনার সাথে একটু দ্বিমত পোষণ করছি যে উনি প্রথমে বলেছিলেন যে বিএনপি যায় নাই দেখে এটা গণতন্ত্র হত্যা দিবস হবে। এখানে শুধু বিএনপি না, এটা আরো অনেক পার্টি কিন্তু যায় নাই। এবং আমার যতদূর মনে আছে জাতীয় পার্টিও প্রথমে যেতে চায়নি, এবং জাতীয় পার্টি এরশাদ সাহেব যখন উনি ওনার প্রার্থিতা জমা দিলেন, সেটা নিয়েও অনেক কয়েকদিন ধরে অনেক চলেছিল যে উনি উইথড্র করছেন কি করছেন না। উনি বলছেন যে উনি উইথড্র করেছেন, বাকিরা বলছেন করছেন না। তো সুতরাং এটা নিয়েও কিন্তু অনেক ছিল। সুতরাং এবং আমরা দেখেছি যে জাতীয় প্রার্থীকেও কিন্তু মোটামুটি ফোর্সফুলি নির্বাচনে নেওয়া হয়েছে। এবং শুধু বিএনপি না, আরো অনেক রাজনৈতিক দলই কিন্তু এই নির্বাচনে যায় নাই। এবং সুতরাং আমরা কোনোভাবেই বলতে পারি না, এবং আপনি আপনার বক্তব্যে নিজেই বলেছেন যেখানে 154টা সিট অলরেডি আনকন্টেস্টেড হয়ে যায়, সেখানে তো কোনো মানে জনগণের প্রতিনিধিত্বের কোনো আর প্রশ্ন থাকে না, সেখানে ভোটের কোনো প্রশ্ন থাকে না। এমনকি আওয়ামী লীগ যারা করে তারাও আমাকে এসে বলেছে, মানে আমাদের জেলায়, আমার এলাকায় বলেছে যে আপা আমরা তো নৌকায়ও ভোটটা দিতে পারলাম না। হ্যাঁ, কারণ ভোটের যে কারণ আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল, আমাদের স্বাধীনতার যুদ্ধ হয়েছিল গণতন্ত্র অর্জনের জন্য, গণতন্ত্র রক্ষার জন্য। আজকে যদি, এবং গণতন্ত্রের মূল স্তম্ভটা কি, যে প্রতি 5 বছর অন্তর অন্তর আমার ভোটটা আমি দেব, যাকেই দেই, আমি লাঙ্গলে দেই, ধানের শীষে দেই, নৌকায় দেই, সেটা মুখ্য না। আমার ভোটটা আমি দেব। 5 বছর পর পর যদি আমি সেই কাজটা আমি করতে না পারি, আমার নাগরিক হিসেবে আমার অধিকারটা আমি প্রয়োগ করতে না পারি, তাহলে কিসের গণতন্ত্র? জি, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, যে প্রশ্নটা আমি করতে চাই যে এই যে দুদিনে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে পরিস্থিতিটা দাঁড়িয়েছে, যদি বিএনপিকে সমাবেশ করতে দেয়া হতো তাহলে কি পরিস্থিতির চেয়ে বেশি খারাপ হতো কিনা, বা এতে করে সরকারের কি লাভ হলো? মানে সমাবেশ না, এটা আসলে সরকারের কাছে সুনির্দিষ্ট কি তথ্য আছে এটা সরকার ভালো বলতে পারবে। আমি যেটা মনে করি যে বিএনপির সমাবেশ করে শেষ হতো না, কারণ ঠিক 5 জানুয়ারি একটা সমাবেশ করে বিএনপি বা কি লাভবান হতো যদি সমাবেশ থেকে একটা আন্দোলন শুরু বা সূত্রপাত না হতো। তো সেদিক থেকে সরকারের লাভবান একদিক থেকে হয়েছে
যে 5ই জানুয়ারি সেভাবে কোনো সমাবেশ হয়নি। আরেকদিকে কিন্তু সরকার নিজেই গাড়ি ঘোড়া বন্ধ করে একটা পুলিশ স্টেট টাইপ সিচুয়েশন করে সারা দেশে বিএনপির কর্মসূচিটাকে সফল করে দিয়েছে। একটা প্যানিক সিচুয়েশন কিন্তু ওই দিন কিন্তু বিবিসিতেও বাংলাদেশ নিয়ে খবর হয়েছে, সিএনএনও হয়েছে, আল জাজিরাতেও হয়েছে। এবং তো সেদিক থেকে কিন্তু যে বিএনপির 5ই জানুয়ারি ব্যর্থ এটা বলার কোনো স্কোপ নেই। সরকার যেটি করেছে আমি বলবো তারা মুখে বলছে বিএনপির আন্দোলন করার কোনো ক্ষমতা নেই, কিন্তু তারা বিএনপিকে মশা ভাবছে, কিন্তু মশা মারতে কামান দেখাচ্ছে কেন? তো এটি হচ্ছে সরকারের নিরাপত্তাহীনতা। এবং জনভিত্তি না থাকলে এই জিনিসটা অনেক বেশি ঘটে থাকে। সবসময় একটা শঙ্কা থাকে যে কোনো সময় একটা জনসমাবেশ থেকে যদি লোকগুলো ঢাকা থেকে চলে না যায়, ঢাকায় থেকে যায়, যদি তারা কোনো সরকারি অফিস ঘেরাও করে, পল্টন ঘেরাও করে, ঢাকায় অবস্থান করে, কি হবে? অলওয়েজ এই কি হবে টেন্ডেন্সিটা কিন্তু অন্য সরকারের সময় থাকবে না, যেটা এই সরকারের সবসময়ই থাকবে। এবং এটি একটি আন্দোলন দমন করা হবে হয়তোবা, তারপর আরেকটি আন্দোলন শুরু হবে। এই বাকি সময়টা যে কয়দিন সরকার থাকবে এই নিরাপত্তাহীনতা নিয়েই তাদেরকে থাকতে হবে। এখানে নিরাপত্তাহীনতা দুই তরফাই আছে। একটি সমস্যা হয়ে গেছে, বিএনপির পক্ষে কোনো অবস্থাতেই 2019 সাল পর্যন্ত অপেক্ষা করা সম্ভব না। তার দলের স্ট্রাকচার, তার দলের নেতাকর্মী মিলে কখনোই 2019 সাল পর্যন্ত তারা বিরোধী দল বা রাজপথের বিরোধী দল হিসেবে থাকার মতো দল না। এবং এই 2019 সাল পর্যন্ত তাদেরকে যে খুব সুখে শান্তিতে আরামে সরকার রাখবে এটিও ভাবার কোনো কারণ নেই। তাদেরকে ডেফিনেটলি কোনো না কোনোভাবে যাতে 2019 সালেও তারা খুব শক্ত দল হিসেবে না থাকে এটির চেষ্টা কিন্তু আওয়ামী লীগ করবেই তাদের রাজনৈতিক স্ট্র্যাটেজি হিসাবে। সেদিক থেকে বিএনপির জন্য কিন্তু আন্দোলন ছাড়া আর কোনো অপশন কিন্তু সরকার রাখেনি। সরকারি দলের একটি সমস্যা হচ্ছে তারা এমন কিছু সেন্সিটিভ বিষয়ে কাজ করছে, যুদ্ধাপরাধীর বিচার বা আরো অনেক বিষয় নিয়ে, যে তাদের পক্ষে আসলে এখন ফিরে আসাটা খুব কঠিন। এখন যদি আজকে তারা ক্ষমতায় না থাকে তাহলে এই যে ত্রাস একটা সৃষ্টি হবে ক্ষমতার বদলের সাথে সাথেই আওয়ামী লীগকে যে নির্যাতন টর্চারটা করা হবে, যেটা 2001 সালেও হয়েছিল এবং আমার বিশ্বাস এবার তার থেকে অনেক বেশি হওয়ার সম্ভাবনা আছে, এটি কিন্তু তাদেরকে একটা নিরাপত্তাহীনতা দিচ্ছে। এবং এই পয়েন্টটি কিন্তু বিএনপি, তারানকো, জাতিসংঘ বা কেউই কিন্তু আওয়ামী লীগকে প্রপার অ্যাসুরেন্স দিতে পারছে না যে ক্ষমতার পালাবদল হলে যে ত্রাসটা হবে এটি থেকে আওয়ামী লীগ রক্ষা পাবে কিনা বা দেশ রক্ষা পাবে কিনা। এই জায়গাটাই নিরাপত্তাহীনতা থেকে কিন্তু দুইটা দলের মধ্যে দূরত্ব বেশি বাড়ছে সব সময়। তবে আমি কিন্তু 5ই জানুয়ারি ব্যাপারটা নিয়ে একটু, ট্রাস্টে কি অ্যাকশন না রিঅ্যাকশন? এটা অবশ্যই রিঅ্যাকশন, কিছুটা অ্যাকশনও তো হবে, কিছুটা অ্যাকশনও হবে, কিছু রিঅ্যাকশনই হবে। রিঅ্যাকশনই বেশি হবে, কারণ স্বাভাবিক দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে মাঠ পর্যায়ে অবশ্যই যে দলই ক্ষমতায় থাকে তাদের নেতাকর্মীদের দৌরত্ব বেশি থাকে, তারা অন্যায় করে বেশি, তো সেটার একটা রিপারকাশন তো হয়ই। তবে তার সাথে আরো অনেক কিছু যুক্ত হবে এই আওয়ামী লীগ যদি কখনো ফল করে। আর আমি কিন্তু 5ই জানুয়ারির মুভমেন্টটা নিয়ে তুলনামূলকভাবে একটু আশাবাদী, এই কারণে তুলনামূলক কম ক্ষয়ক্ষতি হলেও বেশি সংখ্যক মানুষ কিন্তু এটা দ্বারা প্রভাবিত হয়েছে। অংশগ্রহণ না করলেও টিভির সামনে সবাই ছিল, সবাই কনসার্ন ছিল, সবাই চিন্তা করছে যে কি হবে, কি করা উচিত। তো এটার কিন্তু একটা সরকার কি করলো এবং সরকারের দিকে তাকিয়ে আছে, বিএনপির দিকে তাকিয়ে আছে, এটার কিন্তু একটা ভালো ইম্প্যাক্ট আছে। আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি, বেগম খালেদা জিয়ার বক্তব্য এবং মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য দুজনের কিন্তু যথেষ্ট শব্দ চয়নে বেশ পারস্পরিক একটা শ্রদ্ধাবোধের আভাস কিন্তু ছিল এবং দুজনই বেশ একটা সহাবস্থান, একটা আলোচনার কাছাকাছি কিন্তু কিছু বক্তব্য আছে। একজন বলছে শান্তিপূর্ণ আন্দোলন থেকে সরে আসেন, আরেকজন বলছে আমরা পুলিশ ভাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদের শত্রু না। ঠিক এগুলো কিন্তু ঠিক সমঝোতা সুলভ একটি কথাবার্তা। আমি জানি না সমঝোতা কবে হবে বা সমঝোতা শুরু হবে কিনা, তবে আসলে দেশের স্বার্থে সমঝোতার তো কোনো বিকল্প নেই। সমঝোতা করতে হবে, আলোচনা করতে হবে এবং আলোচনা করতে হবে খোলা মনে। আজকে বিএনপি যদি বলে আমি যেভাবে চাবো সেভাবে ইলেকশন করে সরকারকে মধ্যবর্তী ইলেকশন দিতে হবে, এটি খুব একটা যৌক্তিক দাবি এই পরিস্থিতিতে হবে না, কারণ এখন পর্যন্ত তারা কিন্তু সাংগঠনিকভাবে আওয়ামী লীগকে বাধ্য করতে পারছে না। আবার আওয়ামী লীগ যদি বলে 2019 সালের আগে আমরা কোনো আলোচনাই করব না, এটি আসলে কোনো যুক্তির কথা হতে পারে না, কারণ 2014 সালের শুরুতেই আওয়ামী লীগের অ্যাপ্রোচটা ছিল আমরা খুব দ্রুত আলোচনা করব, খুব দ্রুত আমরা আলোচনা বসবো, একাদশ ইলেকশন নিয়ে সমাধান করব। তো এটা তাদের নিজস্ব কমিটমেন্ট যে আমরা খুব দ্রুত একটা সমাধানের দিকে যাচ্ছি। যদি তারা নিজের কমিটমেন্ট নিজেই ভঙ্গ করে এটি দেশের জনগণ ভালো চোখে দেবে না। তবে খারাপ যে জিনিসটি হয়েছে 29 ডিসেম্বর 2013-তে হয়েছে আর 5ই জানুয়ারি 2015-তে হলো, সেটি হচ্ছে দুটি মহান প্রতিষ্ঠানে ন্যাক্কার জন্য কিছু ঘটনা ঘটেছে। একটা হচ্ছে সুপ্রিম কোর্ট প্রেমিস, একটা হচ্ছে প্রেস ক্লাব। এই দুটো হচ্ছে আমাদের দেশে যখন গণতান্ত্রিক ইনস্টিটিউশনগুলো একটার পর একটা ভেঙে যাচ্ছে, নির্বাচন কমিশন, সংসদ ব্যবস্থা,
বা আরো অন্যান্য যেগুলো ইনস্টিটিউশন আছে, একটার পর একটা যখন আমরা ভালো কাজ করছে না, শেষ আশ্রয়স্থল হিসাবে এই দুটো ছিল। এবং প্রেস মিডিয়াকে আপনি জানেন যে ফোর্থ পিলার অফ গভর্নমেন্ট বলা হচ্ছে মডার্ন গভর্নমেন্টের। তো এই দুটি জায়গাতে কিন্তু আমরা চরমভাবে দলীয়করণের একটি প্রভাব দেখতে পাচ্ছি, এবং যে কোনো আন্দোলনে, গঠনমূলক আন্দোলনেও এই জায়গাতে আমরা কিন্তু ঐক্যমত দেখতে পাচ্ছি না। গত 5-6 বছরে বাংলাদেশের সমস্ত সাংবাদিকরা কোনো একটি ইস্যুতে কি এক হতে পারেনি? আজ পর্যন্ত কিন্তু পারেনি। কোনো একটি ইস্যুতে বাংলাদেশের সমস্ত আইনজীবীরা কি এক হতে পারেনি? অ্যাপার্ট ফ্রম আওয়ামী লীগ বিএনপি, এটা পারেনি। প্রচন্ড রকম দলীয়করণ। আরেকটি জিনিস হয়েছে, সেটা হচ্ছে যদিও আমরা বলি আমরা ওয়েস্টমিনিস্টার ফর্ম অফ গভর্নমেন্ট ফলো করি, কিন্তু যখনই বাংলাদেশের সরকার চেঞ্জ হয়, সাথে সাথে ওয়াশিংটন মডেলের মতো 5-6 হাজার পেশাজীবী পদে দলীয় লোকজনকে নিয়োগ দেওয়া হয়, চুক্তিভিত্তিক বা টার্ম ভিত্তিক। তো আমরা যারা পেশাজীবী তাদের অনেকেরই আকর্ষণ থাকে এই পদগুলোর প্রতি, এবং এই আকর্ষণের কারণে আমরা দলীয় লেজুর ভিত্তি করতে বাধ্য হই। সুপ্রিম কোর্ট বারে কিন্তু একসময় ইলেকশন হতো, নমিনেশন কখনোই দল থেকে আসতো না। নমিনেশন সমস্ত সিনিয়র লয়াররা বসে চিন্তা করতো যে এবার আমরা ওনাকে সভাপতি করব, আরেক গ্রুপ বলতো ওনাকে করবো, একটা কন্টেস্ট হতো। হ্যাঁ, তারা গিয়ে রাজনীতিদের সাথে দোয়া নিয়ে আসতো, কিন্তু কখনোই নমিনেশনটা উপর থেকে আসতো না। এখন কিন্তু নমিনেশনটা পুরোপুরি উপর থেকে আসছে। সমস্ত কাজে এই দলীয়করণের কারণে আমাদের দেশে যেটি হচ্ছে, যে মধ্যপন্থার যে লোকগুলো, তারা সবকিছুতে ইন্টারেস্ট হারিয়ে ফেলছে, বা মেধাবী গোষ্ঠী যারা, তারা এই নোংরা দলীয়করণের মধ্যে না থেকে, আমি যেটা বলি ডিসএনগেজ টলারেন্স, তারা সবকিছু থেকে দূরে আছে। জাতীয় পার্টির এই অবস্থায় পজিশনটি কি? আমরা দেখলাম যে রওশন এরশাদ, যিনি বিরোধী দলীয় নেত্রী, তিনি বলছেন তার মন্ত্রিসভায় যারা আছেন তারা বেরিয়ে আসবেন জাতীয় পার্টিকে এটি আরো কার্যকর বিরোধী দলে পরিণত করবার জন্য। মানে এটি আসলে কতটা? এই মুহূর্তে আসলে জাতীয় পার্টির অবস্থানটা হচ্ছে ইনোসেন্ট বাই স্ট্যান্ডার্ড আমরা বলি, অর্থাৎ অবজার্ভ করা ছাড়া আসলে আমাদের এই মুহূর্তে খুব বড় কিছু করার নেই। একটি কারণ হচ্ছে 5 জানুয়ারি ইলেকশন নিয়ে জাতীয় পার্টিতে একটা বিভেদ ছিল। জাতীয় পার্টির মূল ভোট ব্যাংক অংশের ব্যাপক পরিমাণ প্রতিনিধি তারা প্রত্যাহার করেছিল, যারা এখন সংসদের বাইরে আছেন। পার্টির চেয়ারম্যানের ভাই জি এম কাদের, সবচেয়ে যোগ্য এমপি গত সরকারের, উনি এখন সংসদের বাইরে। ওনার ভাতিজা আসিফ সারিয়া সংসদের বাইরে। এরশাদ স্যার মাত্র একটি আসন থেকে নির্বাচিত হয়ে এখন সামহাও সংসদে আছেন। তো সেসব দিক থেকে তো সংকট আছেই। এবং আমাদের রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, এসব বিশাল বিশাল ভোট ব্যাংক এলাকায় আমাদের কোনো প্রতিনিধি নেই। আমরা প্রত্যাহার করেছিলাম, যে কারণে ওখানে এখন আওয়ামী লীগের এমপি আছে। তো ওই সংকটটা কিন্তু আছে, কিন্তু ওই সংকটটা থাকা সত্ত্বেও একটি কথা তো অস্বীকার করা যাবে না, 5 জানুয়ারি কোনো একটা ইলেকশন হয়েছে এবং এই সরকারটার সাথেই আলোচনা করতে হবে। এই সরকারটা অবৈধ বলার কিন্তু কোনো স্কোপ আইনগত নাই, কারণ যতগুলো সরকারই বাংলাদেশে আসছে কোনোটাই কিন্তু অবৈধ না। যদিও কোনো সরকারকে সুপ্রিম কোর্ট অবৈধ বলেছে বিকজ অফ মার্শাল ল কু, তারপরও তাদের কার্যকলাপগুলোকে কিন্তু সবগুলোকে নাল অ্যান্ড ভয়েড করে নেই, কিছুকে পাস্ট অ্যান্ড ক্লোজ করেছে। তো সমাধান করতে গেলে আপনাকে কিন্তু স্বীকার করতে হবে যে এই সরকারটা এক্সিস্ট করছে, ইলেকশন হয়েছে, ওথ নিয়েছে, সরকার চালাচ্ছে, বাজেট দিচ্ছে, ফরেন ট্রিটি করছে, ফরেন ভিজিট করছে। তাহলে এই অস্তিত্বটা স্বীকার করে তারপরে কিন্তু আমাকে নেক্সট সমাধানে যেতে হবে। তাহলে আপনি বলতে চাইছেন যে জাতীয় পার্টি না আওয়ামী লীগের সঙ্গে থাকতে পারছে না, বিএনপির সঙ্গে যেতে পারছে না, স্বতন্ত্র একটা অবস্থান নিয়ে থাকতে পারছে না, সেটা ঠিক না। আমাদের অবশ্যই স্বতন্ত্র অবস্থানের জন্য আমরা চেষ্টা করছি, এবং আমাদের এই মুহূর্তে একটি লক্ষ্য, নিজেদের সাংগঠনিক অবস্থানটা অনেক বেশি গুরুত্বপূর্ণ করা। কারণ আমরা বিলিভ করি যে জাতীয় পার্টির আদর্শের সাথে আওয়ামী লীগের ডাইরেক্ট কোনো কনফ্লিক্ট নাই, বিএনপিরও কোনো ডাইরেক্ট কনফ্লিক্ট নাই, যে কারণে এই দুটি দল থেকে ছিটকে আছে জনসমর্থন আমরা অ্যাকোমোডেট করতে পারবো। আওয়ামী লীগ থেকে একটা লোক জামাত করতে পারবে না বাংলাদেশের প্রেক্ষাপটে, দ্বন্দ্বের দিক থেকে। বাম থেকে কোনো লোক এসে জামাত করতে পারবে না, অথবা জামাত থেকে কেউ এসে বাম করতে পারবে না। কিন্তু আদর্শিকভাবে আমরা মনে করি জাতীয় পার্টিতে একটা মাঝামাঝি প্ল্যাটফর্ম করার মতো স্কোপ আছে। আমরা এই বিপুল ছিটকে আসা ভোটকে একটা প্ল্যাটফর্মে আনার চেষ্টা করছি। আমি আসলে মনে করি যে এই সরকারের উপরে চাপ আছে। এই কারণে আমি বলবো যে আজকে মেইনলি যে আমাদের উনি যেটা বললেন, ভাই যেটা বললেন যে 2019 সাল পর্যন্ত বিএনপি অপেক্ষা করতে পারবে না। 2019 সাল পর্যন্ত কিন্তু সরকারেরও অপেক্ষা করার মতো অবস্থা আস্তে আস্তে কমে যাচ্ছে, স্পেশালি বিকজ আমি মনে করি যে অর্থনৈতিক অবস্থা, দেশের যে অর্থনৈতিক অবস্থা এবং দেশের হিউম্যান রাইটসের যে অবস্থা, হ্যাঁ, এবং সেই কারণে, এবং আজকে অর্থনৈতিক অবস্থা তো ওনারা বলছেন বাংলাদেশের ইতিহাসে যে কোনো সময় চাইতে ভালো। সেটা তো ওনাদের সবকিছুই তো, আপনি প্রধানমন্ত্রী বক্তৃতা শুনেছেন, প্রচুর পরিসংখ্যান দিয়েছেন তিনি। হ্যাঁ, পরিসংখ্যান কাগজে কলমে সবকিছু আছে,
কাগজে কলমে সবকিছু আছে, কিন্তু বাস্তবতা বা যে প্রতিদিন যে খবরগুলো আমরা দেখছি, এখন দুর্নীতি এত বেড়ে গেছে, দুর্নীতি যত বাড়বে উন্নয়ন তত কমবে, দুর্নীতি হার যত বাড়বে উন্নয়নের হার তত কমবে। তো সুতরাং শুধু প্রত্যেকটি খাতে, ব্যাংকিং খাতে, শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে এবং জরিপ বেরোচ্ছে এবং পরিসংখ্যানগুলা কাদের পরিসংখ্যান? সরকারের পরিসংখ্যান, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশনগুলো যখন পরিসংখ্যান করে, শেষ পরিসংখ্যানগুলো কিন্তু ওনারা অনুধাবন করেন না, ওনারা আমলে নেন না। এই কয়দিন আগেও পত্রিকায় এসছে যে স্বাস্থ্য খাতে আপনার চাকরির জন্য কত লক্ষ লক্ষ টাকা ঘুষ দেওয়া লাগে, শিক্ষা খাতে প্রশ্নপত্র ফাঁস, তারপরে বিভিন্ন দুর্নীতি শিক্ষা খাতে চলছে, ব্যাংকিং খাতে এত হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হচ্ছে যে এরকম চুরি ব্যাংকিং খাতে আগে কখনো হয়নি। এবং এত চুরি হচ্ছে যে শিক্ষামন্ত্রী নিজেও স্বীকার করেছেন যে হচ্ছে, এবং উনি বলেছেন মানে 1000 কোটির নিচে হলে উনি সেটা নিজেও আমলে নেন না, যে এটা তো কোনো চুরি না। তো সুতরাং আজকে এই যে অর্থনৈতিক যে অবস্থা, আজকে উন্নয়ন ব্যাহত হচ্ছে পদে পদে, এবং এই যে একটি ধারণা ওনারা দিতে চাচ্ছেন যে গণতন্ত্র পরে হবে, উন্নয়ন আগে হবে, সেটা কখনোই কিন্তু সম্ভব না। আজকে গণতন্ত্র উন্নয়ন একটি আরেকটি কিন্তু পরিপূরক। আজকে যদি একটি দায়িত্বশীল সরকার যদি রাষ্ট্র ক্ষমতায় না থাকে, তখন তার কোনো দেশের কোনো কাজে তার কোনো দায়বদ্ধতা থাকে না, এবং দায়বদ্ধতা যখন থাকে না তখন সে যা ইচ্ছা, এমপি মন্ত্রীরা যা ইচ্ছা তাই করতে পারে। এমপিদের ইচ্ছা হলো তারা উল্টা রং পথে গাড়ি চালাতে পারে, এমপিদের ইচ্ছা হলো তারা পিস্তল বের করে, পত্রিকায় এসছে রানিং এমপি গত টার্মে পিস্তল দেখাচ্ছে গাড়ির থেকে। সুতরাং এমপিদের যা ইচ্ছা তাই তারা করতে পারে, মন্ত্রীদের যা ইচ্ছা তাই তারা করতে পারে, কারণ তাদের জনগণের দিকে তাকাতে হয় না। তারা হেলিকপ্টারে তাদের এলাকায় যায়, তারপর তারা মিটিং করে হেলিকপ্টারে আবার ব্যাক করে ঢাকায়। তো সুতরাং তাদের জনগণের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই। সুতরাং যখন তাদের দায়বদ্ধতা থাকে না, তখন দেশের উন্নয়ন হচ্ছে কি হচ্ছে না সেটা কিন্তু তাদের দেখার কথা। বিদ্যুৎ খাতে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, তারা বলছে যে এত হাজার মেগাওয়াট বিদ্যুৎ হচ্ছে, কিন্তু আমাদের কিন্তু বাস্তবতা আমরা সেটা দেখি না। আরেকটা যেটা আমি বলতে চাই যে আজকের পত্রিকায় যে একটা ছবি এসছে, যে দেখেন পুলিশ এবং ছাত্রলীগ মিলে একটি ছেলেকে পিটাচ্ছে, ছাত্রলীগ এবং পুলিশ মিলে একটি ছেলেকে, 2টা পুলিশ এবং 3, 4, 5, 6 জন ছাত্রলীগ মিলে পেটাচ্ছে। কালকে আমাদের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের ভেতরে কয়টা লোক ছিল? ওনার যারা ওনার পার্সোনাল স্টাফ ছাড়া কিছু ওনার নেতাকর্মীরা ছিলেন, খুবই অল্প সংখ্যক। হ্যাঁ, কার্যালয়ের যারা স্টাফ এছাড়া অল্প সংখ্যক। সেখানে ওনার উপস্থিতিতে তাদের পেপার স্প্রে মারার কি প্রয়োজন ছিল? ওনারা তালা তো মেরেই দিয়েছে গেটের মধ্যে। তো সুতরাং এই যে হীনমন্যতা, এবং প্রতিটি ক্ষেত্রে ওনারা আজকে ওনারা ইনু সাহেব উনি বক্তব্যে বলেছেন যে বেগম খালেদা জিয়ার নামে খুনের মামলা হতে পারে। হ্যাঁ, এই কারণ এই খুনের দায়িত্ব কে নিবে? গতকালকে যে বিভিন্ন জায়গায় 4 জন লোক কালকে মারা গেছে বিভিন্ন জায়গায়, এবং 5 তারিখে, এবং প্রত্যেকটি কিন্তু পুলিশের গুলিতে মারা গেছে, এবং অথবা এই ধস্তাধস্তিতে মারা গেছে প্রশাসনের সাথে। তো সুতরাং আজকে এই খুনের দায় দায়িত্ব সরকারের নিতে হবে। এবং আজ পর্যন্ত এই গত 6-7 বছরে যতগুলো মার্ডার বাংলাদেশে হয়েছে, একটা খুনেরও কিন্তু আজ পর্যন্ত কোনো সুরাহা এই সরকার করতে পারে নাই। সাগর রুনির হত্যা বলেন, আপনি তোকি হত্যা বলেন, আপনি ওই যে উপজেলা চেয়ারম্যান খুন হয়েছে, আওয়ামী লীগ উপজেলা চেয়ারম্যান নরসিংদীতে লোকমান, এবং আরো ফেনীতে খুন হয়েছে, বিভিন্ন জায়গায় নারায়ণগঞ্জের 7 খুন। এই খুনের দায় দায়িত্ব তারা কে নিবে? বরঞ্চ এই খুনের সাথে যারা জড়িত থাকার সন্দেহ করছে মানুষ, তাদেরকেই তারা আশ্রয় দিচ্ছে, তাদেরকেই আমাদের শীর্ষ নেতারা সংসদে বসে দেশবাসীকে বলছেন তাদেরকে যেন খেয়াল রাখা হয়, এবং গডফাদারদেরকে তারা আশ্রয় দিচ্ছেন। তাহলে কিভাবে এই রাষ্ট্র যখন নিজেই সন্ত্রাসীর রূপে অবতীর্ণ হয়, এবং রাষ্ট্র যখন দুর্নীতিবাজদেরকে দেশপ্রেমিক বানিয়ে দেন, এবং গডফাদারদেরকে তারা সবাইকে বলেন যে দেখভাল করে রাখতে, তাহলে সেই সরকারের হাতে মানে কিভাবে দেশ নিরাপদ থাকতে পারে?
তো সুতরাং আমি এবং আরেকটি কথা যেটা আমি বলতে চাই যে ওনারা যদি একটি সরকার যদি নিজেদের উপর আস্থা থাকতো তাহলে বারবার ওনারা বিদেশের কথা টানতো না। ওনারা বারবার ওনারা বলেন যে আমাদেরকে এই দেশ সাপোর্ট করেছে, ওই দেশ সাপোর্ট করেছে, কিন্তু আমরা কিন্তু দেখতে পাই যে বিভিন্ন দেশে, আপনি ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, আমেরিকা বলেন, ইউকে বলেন, তারা কিন্তু বারবারই বলছে যে একটি সংলাপের কথা, বারবারই ওনারা আবারও বলছেন ইনক্লুসিভ একটি ইলেকশনের কথা বলছেন। কিন্তু ওনারা বারবার বিভিন্ন জায়গায় গিয়ে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কদিন আগে লন্ডন গিয়েছিলেন, উনি ফিরে আসার পরে ওনারা কিন্তু একটা ওনাদের ওয়েবসাইটে একটা অফিসিয়াল একটা প্রেস রিলিজ দিয়েছিল যে তারা এই 5ই জানুয়ারি নির্বাচন তারা গ্রহণ করে না এবং তারা একটি ইনক্লুসিভ নির্বাচন চায়। কিন্তু এই সরকার জোর করে বিভিন্ন দেশের পাওয়ার জন্য, সাপোর্ট পাওয়ার জন্য তারা একই কথা বলে যাচ্ছে। তো সুতরাং আমি মনে করি যে এই সরকার ভাবুক বা না ভাবুক, তারা রিয়েলাইজ করুক বা না করুক, জনগণ ক্ষিপ্ত এবং জনগণের চাপ এই সরকারের উপর আছে এবং আমি মনে করি জাতীয় এবং আন্তর্জাতিক ভাবেও তাদের উপর চাপ আছে। কিন্তু আজকে সবচেয়ে বড় কথা যে আজকে আমাদের দেশের মানুষ নিরাপদ নয়, গণতন্ত্র নিরাপদ নয়, কিছুই নিরাপদ নয়। সেখানে মানুষের নিরাপত্তা, জীবনের কোনো নিরাপত্তা নাই। সেখানে আজকে আমাদের এই যে বিএনপির যে আন্দোলন, বিএনপি কিন্তু অনেক সহিষ্ণুতার পরিচয় দিয়েছে। আমরা কিন্তু যখন, আপনার যদি মনে থাকে 2008 সালের নির্বাচনের পরে আমাদের তখন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন, উনি বলেছিলেন যে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, আমাদেরকে সুযোগ দিন। হ্যাঁ, কিন্তু সেই সুযোগটা কি আওয়ামী লীগ কখনো দিয়েছে? কখনোই। এই যে ইলিয়াস আলীর গুম থেকে শুরু করে এতগুলো গুম, এখন আপনারা মনে করছেন যে সমঝোতার আর কোনো সম্ভাবনা বা সুযোগ নেই, সমঝোতা বা আলোচনা? রাজনীতিতে সবসময় সমঝোতার সুযোগ আছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি, কারণ পলিটিক্স তো একদিনের না, 2 দিনের না। কেউ কেউ মনে করেন যে যেভাবে দুপক্ষ থেকে, আপনি কিছু উল্লেখ করেছেন সরকারের মন্ত্রীদের বক্তব্য, অন্যদিকে অন্যরা রাজনৈতিক বিশ্লেষকরা বলেন বিএনপির পক্ষ থেকে যেভাবে কথাবার্তা বলা হচ্ছে, বিশেষ করে আপনাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান যেভাবে লন্ডন থেকে প্রায় নিয়মিতভাবে কথাবার্তা বলছেন মুক্তিযুদ্ধকে ঘিরে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘিরে, সেটি সমঝোতার পথকে আরো দূরে ঠেলে দিচ্ছে বা দু দলের সম্পর্ককে আরো খারাপ করে তুলছে? দেখুন, ঐতিহাসিকভাবে এই 2 দলের মধ্যে কোনো ট্রাস্ট নেই দেখেই তো এই তত্ত্বাবধায়ক সরকার, এই যখন যেহেতু আমাদের 2 দলের মধ্যে কোনো বিশ্বাস নেই, এবং এই কালচারটাই নেই, এবং শুধু এই 2 দল না, কোন রাজনৈতিক দলই অন্য কোন রাজনৈতিক দলকে বাংলাদেশে বিশ্বাস করে না। সুতরাং যখন করে না, তখনই কিন্তু এই যে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের জন্য একটি তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা এসেছিল, এবং তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা এই জন্যই কাজে লেগেছিল যে যেহেতু একটি দল আরেকটি দলকে বিশ্বাস করে না বা কোনো দলই বিশ্বাসের পর্যায়ে নেই, সেখানে একটি নিরপেক্ষ সরকার যদি থাকে তাহলে সেই সরকারের অধীনে নির্বাচন হতে পারে। আজকে আমি মনে করি যে যেহেতু যেই দল ক্ষমতায় থাকে বা রাষ্ট্রের দায়িত্বে থাকে, সেই দলের কিন্তু দায়িত্ব বেশি থাকে। এটা যদি আজকে বিএনপি হতো, বিএনপির দায়িত্ব বেশি থাকতো। আজকে যেহেতু আওয়ামী লীগ রাষ্ট্রের দায়িত্বে আছে, আওয়ামী লীগের কিন্তু এই শালীনতা বজায় রাখা এবং মার্জিত ভাষায় কথা বলা, এগুলা কিন্তু আওয়ামী লীগের উপর বেশি বর্তায়। এবং আপনি তারেক রহমান সাহেবের কথা বলেছেন, উনি কিন্তু কোনো কিছুই নিজের মনের মাধুরী মিশিয়ে বলেন নাই। আমি যদি ওনার বক্তব্য শুনেছি, উনি আওয়ামী লীগের নেতারা বা আওয়ামী লীগের বিভিন্ন লোকজন যে বই লিখেছেন বিগত দিনে, সেই সব বইয়ের তথ্য উল্লেখ করে তথ্যভিত্তিক কিছু লজিক্যাল বা সেগুলো যদি সত্যি মিথ্যা আলোচনা বাদও দিই, কিন্তু দেশে এখন যে ক্রাইসিস, যেটি আপনারা এখন বলছেন, সেই ক্রাইসিসের মধ্যে এই বিষয়গুলো খুব জরুরি কিনা? আমি মনে করি এই বিষয়গুলো জরুরি না, কারণ আমি মনে করি যদি সরকারের সদিচ্ছা থাকে এবং সরকার যদি দেশকে বাঁচাতে চায় এবং দেশের মানুষকে বাঁচাতে চায়, তাহলে সব সময়, কারণ আজকে যদি এরকম অ্যাটিটিউড থাকে যে দেশ জাহান্নামে যাক, জনগণ জাহান্নামে যাক, আমি ক্ষমতায় থাকি, যদি এই অ্যাটিটিউড থাকে তাহলে কখনোই সমঝোতা হবে না। কিন্তু যদি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে
কারণ একটি রাজনীতিবিদের মন অনেক উদার হতে হয়, অনেক উদার হতে হয়। সেখানে শুধু উদারতার পরিচয় দিয়ে ওনারা যদি আসেন এবং ওনারা যদি বলেন যে না ঠিক আছে, শুধু বিএনপি না, সকল রাজনৈতিক দলের সাথে বসে আমরা আলোচনা করে একটি যত তাড়াতাড়ি সম্ভব একটি আপনার ইনক্লুসিভ নির্বাচন আমরা দিতে চাই, দিতে পারেন। কিন্তু হ্যাঁ, অবশ্যই এই বিষয়ে আমি একমত যে যত আপনার বেশি আপনার এই অত্যাচার হবে, যত বেশি মামলা হবে, যত বেশি কাদা ছড়াছড়ি হবে, যত বেশি অকথ্য ভাষায় কথাবার্তা হবে, তত বেশি দূরত্বটা বাড়বেই। আসলে দুটো বিষয় আসছে, একটা হচ্ছে বিদেশি রাষ্ট্রের স্বীকৃতির প্রশ্ন। আসলে কোনো ইলেকশন থেকে 32 পার হওয়া সরকারকেই বিদেশি স্বীকৃতির প্রয়োজন হয় না। সেদিক থেকে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলছে সব দেশ স্বীকৃতি তো প্রয়োজনই নাই। আর একটা জিনিস হচ্ছে যে এই নির্বাচনে তো কেউ পর্যবেক্ষক পাঠায়নি, তো যারা পর্যবেক্ষক পাঠানোরই প্রয়োজন মনে করলো না, তারা স্বীকৃতি দেওয়ার কি প্রয়োজন মনে করবে? তো এটা তো প্রথম থেকেই অ্যাকচুয়ালি ইলেকশনের নেচার যাই হোক, সেটাকে স্বীকৃতি দেওয়া না দেওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, কিন্তু এটি একটা পলিটিক্যাল বেনিফিট নেওয়ার জন্য আওয়ামী লীগের লোকরাই বলছে যে সব দেশ স্বীকৃতি দিয়েছে। আসলে স্বীকৃতি, কারণ এটা কোনো রেভলিউশনারি গভর্নমেন্ট না, এটা কোনো মার্শাল ল গভর্নমেন্ট না, অথবা মোস্তাক গভর্নমেন্টের মধ্যে কোনো গভর্নমেন্ট না। ওনাদের মনে দুর্বলতা আছে দেখি ওনারা বারবার এটা বলে একটা জনগণকে বোঝানোর চেষ্টা করছে যে সারা বিশ্ব আমাদের সাথে আছে। অথচ খুব দুঃখের বিষয় হলো মোস্তাক গভর্নমেন্টকেও কিন্তু পৃথিবীর প্রায় সব দেশই স্বীকৃতি দিয়েছিল, 12 দিন পর ভারতও স্বীকৃতি দিয়েছিল। তো স্বীকৃতি দেখে এটা মনে পড়লো। তো আসলে এই পর্যবেক্ষক পাঠায়নি, এটি কিন্তু একটা বিশাল ইন্ডিকেশন যে পৃথিবীর ম্যাক্সিমাম দেশের এই ভারত থেকে পেয়েছে, এবং হঠাৎ করে কিছু নতুন পর্যবেক্ষক টিম আসলো যারা কখনোই কোনো ইলেকশনে পর্যবেক্ষক ছিল না, একটি টিমই আসছিল। তো এই টিমটিও খুব একটা যে খুব প্রসিদ্ধ বা সবসময় করে থাকে তেমনটি না। তো যেটি হচ্ছে যে আসলে এই ইলেকশন নিয়ে তাদের রিজার্ভেশন থাকলেও তারা কি তাই বলে হাইকমিশন গুটিয়ে চলে যাবে বা কূটনৈতিক সম্পর্ক বাদ দিবে? এটা তো আর হবে না। তারা তো ডে টু ডে অ্যাফেয়ার্স অবশ্যই চালাবে, বাট অ্যাট দ্য সেম টাইম তাদের রিজার্ভেশন তারা কিন্তু সবসময় জানায় আসছে। জাপানও জানিয়েছে, ব্রিটেনও জানিয়েছে, সবাই জানিয়েছে। তো আমাদের দেশে হয়তো বা রিজার্ভেশনটা স্পষ্টভাবে আসে না, আর তারাও তাদের কূটনৈতিক শিষ্টাচারের কারণে রিজার্ভেশনটা খুব ওপেনলি বলে না অনেক সময়। যে জিনিসটি আমরা সমাবেদ খুব চমৎকারভাবে বলেছেন যে হিউম্যান রাইটসের ভায়োলেশন হচ্ছে, এটা সত্য, প্রতিনিয়ত হচ্ছে। আসলে যদি আওয়ামী লীগ 5 বছর থাকতে চায়, তাহলে প্রথম যেটা হতে হবে তাদেরকে এক্সট্রিম টাইরান্ট হতে হবে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ টাইরান্ট। এটা ছাড়া কোনোভাবেই 5 বছর থাকতে পারবে না। এখন আওয়ামী লীগ এই তকমাটা নেয়ার ব্যাপারে আগ্রহী কিনা এটা তারা বুঝবে। দ্বিতীয় যে জিনিসটি হবে, অতিমাত্রায় তারা কর্মী নির্ভর হয়ে যাবে, এই কর্মীগুলো ফ্রাঙ্কেনস্টাইন হয়ে যাবে, কন্ট্রোল করা যাবে না। অতিমাত্রায় প্রশাসন নির্ভর হয়ে যাবে, এবং প্রশাসন এক সময় সরকার চালাবে, সরকার প্রশাসন চালাবে না। এবং একটা পর্যায়ে গিয়ে অবশ্যই আওয়ামী লীগের কর্মীর সাথে প্রশাসনের দ্বন্দ্ব শুরু হবে, বিকজ দুটি পাওয়ারফুল ফ্যাক্টর একসাথে মাঠে এক জায়গায় থাকলে সেখানে দ্বন্দ্ব অনিবার্য। সেটিও বিএনপির সাথে কানেক্টেড না। আর যে জিনিসটি হচ্ছে হিউম্যান রাইটস ভায়োলেশন, তার সাথে একটি জিনিস যুক্ত হয়েছে, ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, যেটা ইন্টারন্যাশনাল লতে খুব ভয়ঙ্কর একটি টার্ম হিসেবে দেখা হয়। সংখ্যা নিয়ে অনেক ডিবেট আছে, বিএনপি বারবার অনেক বড় মাপের সংখ্যা বলে, 2000 নিখোঁজ, 1000 নিখোঁজ, বাট একটি দুটিও ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স যদি হয়ে থাকে, এটি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে শুরু করে সমস্ত হিউম্যান রাইটস কান্ট্রিগুলো, কনসার্ন এজেন্সিগুলো খুবই 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 ন্যাক্কারজনকভাবে দেখে। একটা দেশের হিউম্যান রাইটস সিচুয়েশনের সর্বনিম্ন পর্যায়ে হচ্ছে সে দেশে ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স হয়ে যাওয়া, যেটা আমাদের দেশে হয়েছে। আর আমি একটা বই পড়ছিলাম, জিমি কার্টারের একটা ইনস্টিটিউশন আছে খুব চমৎকার, সেটা হচ্ছে কার্টার ইনস্টিটিউট অফ ডেমোক্রেসি। তারা সরকারের অপশনাল অব্লিগেশন, ফেজ বাই ফেজ অব্লিগেশন আর ফান্ডামেন্টাল অব্লিগেশন, তো ফান্ডামেন্টাল অব্লিগেশনের মধ্যে দুটো রেখেছে, একটা হচ্ছে অবজারভেন্স অফ রুল অফ ল, আর একটা হচ্ছে প্রোটেকশন অফ হিউম্যান রাইটস। অর্থাৎ কোনো পরিস্থিতিতেই এই দুটোর সাথে কম্প্রোমাইজ করা যাবে না। আজকে দেশে যে পর্যায়টা যাচ্ছে, আমরা উন্নতির কথা বলছি, পৃথিবীর সব দেশই জানে সবচেয়ে বড় উন্নয়ন হচ্ছে গণতন্ত্র। আমার 16 কোটি লোক যদি গণতন্ত্র বোঝে, ভোট দিতে জানে, ভোট দিতে পারে, তার যদি নিজেদের ডেভেলপমেন্ট হয়, ইনফ্রাস্ট্রাকচার, ইন্টারনাল ডেভেলপমেন্ট হয়, এর থেকে বড় ডেভেলপমেন্ট কিন্তু আর কিছু হতে পারে না। গণতান্ত্রিক ডেভেলপমেন্ট বাংলাদেশের পরিচয়টা কি? পৃথিবীর আর সমস্ত মুসলিম দেশের সাথে বাংলাদেশের পার্থক্যটা কোন জায়গায়? বেশিরভাগ মুসলিম দেশে গণতন্ত্র নাই, বাংলাদেশে গণতন্ত্র আছে। বাংলাদেশে যদি রাজতন্ত্র থাকতো তাহলে তো বাংলাদেশ মুসলিম কান্ট্রি হিসেবে এত ফেমাস হতো না। বাংলাদেশের লেভেলটা হচ্ছে মডারেট মুসলিম নন কমিউনাল ডেমোক্রেটিক কান্ট্রি। এই 4-5টা ক্রাইটেরিয়া কিন্তু পৃথিবীর বুকে বাংলাদেশকে অনেক বেশি ডিস্টিংক্ট করে রেখেছে। তার মধ্যে একটা ক্রাইটেরিয়া হারিয়ে যাচ্ছে, গণতন্ত্র, বা সংকুচিত হয়ে যাচ্ছে। অন্যদিকে আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে ইকোনমিক, কিন্তু মানুষের মধ্যে কিন্তু ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার নাই।
অর্থাৎ আমি এখন ইনভেস্টমেন্ট করে স্বস্তি বোধ করব, ঠিক এই জিনিসটি কিন্তু এই মুহূর্তে মানুষ ফিল করছে না, যে কারণে আমাদের অনেক উন্নতি হয়েছে। বাট আমি ফিল করি যে বাংলাদেশে গার্মেন্টস, ওষুধ, রেমিটেন্স বা অন্য সবকিছু যেভাবে আগিয়েছে, এতদিনে আমাদের কিন্তু ডাবল জিপি হয়ে যাওয়ার কথা ছিল, ডাবল ডিজিট, কিন্তু সেটা কিন্তু হয়নি। সেটার কারণে অবশ্যই রাজনৈতিক অস্থিরতা, সমঝোতা না থাকা, এগুলোই সবসময় প্রাইম ফ্যাক্টর হিসেবে দাঁড়িয়েছে। আরেকটা জিনিস হচ্ছে সরকারের যারা এমপি, তাদের সাথে কিন্তু এলাকার দূরত্ব বাড়ছে। আপনি যদি সার্ভে করে দেখেন 300 এমপির মধ্যে কয়জন খুব রেগুলার এলাকায় যাচ্ছেন বা এলাকার কাজ করছেন। অনেকে কিন্তু কিছুটা নিজেকে অরক্ষিত মনে করেন, কিছুটা ডিটাচ মনে করেন, কারণ তারা জানেন অ্যাকচুয়ালি তারা তাদের এলাকার কত % লোকের ভোটে এমপি হয়েছেন। তাদের কিন্তু আস্থার সংকটটা প্রকট। সে জায়গা থেকেও কিন্তু সরকারের সাথে জনগণের একটা দূরত্ব হচ্ছে। তাহলে সরকার থেকে জনগণ যদি সরে যায়, একটা বিরোধী দল কন্টিনিউয়াস আন্দোলন করে, একটা বিশাল অসন্তুষ্ট গোষ্ঠী দুটো দলের উপরই অসন্তুষ্ট থাকতে পারে। একটা দল সহিংস আন্দোলন করছে আর একটা দল জোর করে ক্ষমতা থাকছে, তাহলে তো দেশের যে রাষ্ট্র কাঠামো, দেশের যে স্ট্রাকচার, এটা ভেঙে পড়বে। কারণ যদি রাষ্ট্রের মধ্যে জনগণ, সরকার, রাষ্ট্র, প্রশাসন সব একসুরে কথা না বলে, তাহলে আমাদের ডেভেলপমেন্টটা কিভাবে হবে? এবং যে উন্নতির স্বপ্ন আমাদেরকে দেখানো হচ্ছে, সিঙ্গাপুর হবে, মালয়েশিয়া হবে, যেটি আমি বিশ্বাস করি না এত দ্রুত সম্ভব, কিন্তু সেই স্বপ্নটা তো পূরণ হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না যদি জনগণ সরকারের সাথে সম্পৃক্ত না হয়। অনেকে চায়নার এক্সাম্পল দেয় যে চায়নাতে তো খুব স্ট্রিক্ট ডেমোক্রেসি ছিল না, পার্টি লাইনে গভর্নমেন্ট চলেছে, কিন্তু ওখানে তো পার্টিতে মেধার মূল্যায়ন আছে। আপনি মেধাবী হবেন, অবশ্যই আপনাকে পার্টি থেকে উপরে উঠানো হবে। ডিফারেন্ট পলিটিক্যাল সিস্টেম, যেটা আমাদের দেশে কখনো ছিল না। আমাদের দেশের যে সিস্টেম আছে, আমাদের দেশে সেই সিস্টেমই আমাদেরকে ডেভেলপ করতে হবে এবং সেটা ডেমোক্রেসিকে নিয়েই করতে হবে। আর আওয়ামী লীগের জন্য 70 সালে আওয়ামী লীগ সারা বাংলাদেশের একটা মাত্র দল ছিল, আর কোনো দলের কথা বাংলাদেশের মানুষ চিন্তাও করতো না 70-এর দশকে। পরবর্তীতে কিন্তু আমরা যখন ছোট ছিলাম, আওয়ামী লীগকে আমি বলবো আনফরচুনেট একটি দল, এই কারণে তাদের বিরুদ্ধে অসংখ্য নেগেটিভ প্রোপাগান্ডা ছড়ানো হতো। আওয়ামী লীগ আসলে দেশ হিন্দু হয়ে যাবে, ভারতের প্রদেশ হয়ে যাবে, মন্দিরগুলো সব মসজিদে ঢুকে যাবে, এরকম অনেক প্রোপাগান্ডা আমরা ছোটবেলায় শুনতাম। যে কারণে কিন্তু 91 সালে আওয়ামী লীগ হারলো, 96 সালে খুব বর্ডার লাইন পাশ করলো এবং জাতীয় পার্টির সমর্থন পেয়ে সরকার গঠন করলো। 2008-এ এসে কিন্তু দে আর লাকি যে জনগণ আবার আরেকবার আওয়ামী লীগকে ল্যান্ডস্লাইড একটা ভিক্টরি দিল, একটা সুযোগ দিল যে মুক্তিযুদ্ধের চেতনায়, গণতন্ত্রের চেতনায় দেশটাকে আবার গড়ার। ঠিক 2013-14-তে এসে আওয়ামী লীগ কিন্তু আবার জনগণ থেকে অনেক দূরে সরে গেল। শ্যামা, খুব সংক্ষেপে 1-1.5 মিনিটে শেষ করতে হবে। যেহেতু আমি একটা কথা বলতে চাই ভাইকে, উনি জাতীয় পার্টির অ্যাডভাইজার এরশাদ সাহেবের, যে উনি বলেছেন যে আপনার প্রশ্নের উত্তরে উনি বলেছেন যে জাতীয় পার্টি এখন নীরব অবজারভারের দায়িত্ব পালন করছেন, ইউর অবজার্ভিং। কিন্তু আমার যত মনে আছে কিছুদিন আগে এরশাদ সাহেব বলেছেন যে একটি উক্তি করেছেন যে দেশে এখন একদলীয় শাসন চলছে, উনি বলেছিলেন। এবং আমি মনে করি যদি আপনারা এটা বিশ্বাস করেন তাহলে, এবং আপনাদের এখন যে সংসদে যিনি বিরোধী দলের নেত্রী আছেন রওশন এরশাদ, কালকে উনি একটি প্রেস ব্রিফিং করেছেন, আমি মনে করি যে আপনাদের যদি আপনারা মনে করেন একদলীয় শাসন চলছে, যদি আপনারা মনে করেন যে এই সরকার গণতন্ত্রকে হত্যা করছে, যদি আপনারা মনে করেন যে এই সরকার দেশের মানুষের জন্য নিরাপদ নয়, তাহলে আপনাদের কিন্তু যারা আপনাদের সংসদে আছেন তাদের প্রত্যেকে পদত্যাগ করা উচিত, as a to show that you do not support this government. কারণ আপনি যদি সংসদে থাকেন বিরোধী দল হিসেবে, অফিসিয়াল বিরোধী দল হিসেবে, তাহলে তো আপনার অবজারভার হলে চলবে না, আপনার তো বিরোধী দলের দায়িত্ব পালন করতে হবে। এবং আপনি যদি বিরোধী দলের দায়িত্ব পালন না করেন তাহলে তো সংসদীয় গণতন্ত্রের কোনো মানে হয় না। তো সুতরাং এটা আমার পক্ষ থেকে আমি বলতে চাই। এবং আমি সংক্ষেপে এতটুকু বলতে চাই, আবারও আমি এটা রিইটারেট করতে চাই যে উনি যেটা বলেছেন যে ইনভেস্টমেন্টের কথা, ইনভেস্টমেন্ট কম না, ইনভেস্টমেন্ট এখন জিরো। ইনভেস্টমেন্ট এখন জিরো বাংলাদেশে। এখন আমাদেরও ছোটখাটো ব্যবসা আছে, আমরা দেখি যে যেসব ব্যবসাগুলো গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা টেক্সটাইল ইন্ডাস্ট্রি বলেন, বায়াররা বরঞ্চ এখন আরো পিছিয়ে যাচ্ছে বিভিন্ন কারণে, পলিটিক্যাল আনরেস্ট, তারপরে আপনার ইনফ্রাস্ট্রাকচার, তারপরে আপনার ইলেকট্রিসিটি, গ্যাস, বিভিন্ন কারণে। এবং সবচেয়ে বড় হচ্ছে যে কস্ট অফ বিজনেস এত বেড়ে যাচ্ছে করাপশনের কারণে, দুর্নীতির কারণে। সুতরাং আপনার এখানে নতুন ব্যবসা শুরু করা বা একটা জয়েন্ট ভেঞ্চার করা এখানে এক দুঃসাধ্য ব্যাপার হয়ে গেছে। সেটা ইনভেস্টমেন্ট ইজ জিরো। আমি একটা কথাই বলতে চাই যে যেহেতু আমরা শুরু করেছিলাম গণতন্ত্র নিয়ে, 5ই জানুয়ারি নিয়ে, নির্বাচন নিয়ে, আমি শেষ করতে চাই এটা নিয়ে যে আজকে
দেশ একটি ক্রান্তিকালে আছে এবং বিএনপির যে আন্দোলনের ডাক দিয়েছে, যে অবরোধ, সেটা যেই ফর্মেই হোক, সেটা অবরোধ হোক, হরতাল হোক, জনসভা হোক, এটা আমরা কখনোই চাই না। এবং আমি এই প্রজন্মের একজন রাজনীতিবিদ হিসেবে বা একটি দলের একটি সাধারণ কর্মী হিসেবে আমি বলতে চাই যে আমরা কিন্তু আমরা যেই দলই করি না কেন, উনি যেই দল করুক, আমি যেই দল করি, আমরা কিন্তু প্রত্যেকেই চাই যে এমন একটি দেশে আমরা বাস করি যেখানে আমাদের ছেলেমেয়েরা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদে থাকবে এবং সকল সুযোগ সুবিধা, সিঙ্গাপুর মালয়েশিয়া হওয়ার দরকার নেই, সকল একটি নাগরিক হিসেবে বেসিক সুযোগ সুবিধাগুলো পাবে, নিরাপদে থাকবে এবং তাদের গণতান্ত্রিক রাইট তারা চর্চা করতে পারবে। সেই দেশে আমরা চাই এবং আওয়ামী লীগ শাসন আমলে এটা সম্ভব নয়। এই মুহূর্তে সমঝোতা আলোচনার আমি কোনো বিকল্প দেখি না। হ্যাঁ, টার্মস কি হবে সেটা নিয়ে আলোচনা হতে পারে, মধ্যবর্তী ইলেকশন এখনই দিতে হবে এটাও আমি বলবো না, কিন্তু একটি দূরত্ব কমিয়ে শান্তিপূর্ণ সমাধানের দিকে যাওয়া ছাড়া আসলে কোনো পার্টির জন্য এবং দেশের জন্য আমি কোনো বিকল্প দেখি না। দর্শক, আমার অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবেন। আমন্ত্রণ রইল সামাওয়াত এবং স্বামী হায়দার পাটোয়ার সঙ্গে। ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক মণ্ডলী, আমার তো অতিথি নানা বিষয় নিয়ে কথা বলেছেন এবং সবগুলোই প্রণিধানযোগ্য, তবে বিশেষভাবে প্রণিধানযোগ্য ওনাদের দুজনের দুটো কথাকে আমি বিবেচনায় নিতে চাই। দেশে অনেক উন্নয়ন হচ্ছে, সরকারের দিক থেকে বলা হচ্ছে, যদিও শামা বলছেন যে কোনো উন্নয়ন হচ্ছে না এবং সেটি প্রায় জিরো, ইনভেস্টমেন্টের অর্থে জিরো বলেছেন। কিন্তু গণতন্ত্রের সঙ্গে তুলনা করতে গিয়ে বলছেন যে গণতন্ত্র ছাড়াও উন্নয়ন চলবে, কিন্তু ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলছেন যে গণতন্ত্রই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় উন্নয়ন এবং যেখানে গণতন্ত্রটা থাকে সেখানে বাকি উন্নয়নটা সহজাত প্রক্রিয়ার মধ্যেই হয়। অন্যদিকে শামা যেটি বলেছেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ঐতিহাসিকভাবেই দুটো প্রধান রাজনৈতিক দলের মধ্যে বিশ্বাসের কোনো সম্পর্ক নেই এবং যারা স্বপ্ন দেখছেন আলোচনা হবে, সমঝোতা হবে, এটি আসলে বাস্তবে সম্ভব হবে কিনা বলা মুশকিল। তবে সম্ভাবনা নেই যে সেটি মোটামুটিভাবে নিশ্চিত করে বলা যায় না হওয়ার সম্ভাবনাটা অনেককে বেশি, কারণ এই দুপক্ষ কাউকে কেউ বিশ্বাস করেন না এবং বিশ্বাস যদি করতেন, রাজনীতিটা যদি তারা করতে চাইতেন, গণতান্ত্রিক রাজনীতির সংস্কৃতির চর্চা যদি করতে চাইতেন, বাংলাদেশের আজকে এই পরিণতি হয় না। প্রতিদিন মানুষকে জীবন দিতে হয় না, অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হয় না, ঘর থেকে বেরোবার সময় জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হতে হয় না। বিপদ সেটি হচ্ছে যে দুপক্ষই আসলে ঘুরে ফিরে নিজেদের জন্য একটা বড় বিপদ ডেকে আনছেন। হয়তো দুপক্ষই বিপদের মধ্যে আছেন, এক পক্ষের মধ্যে অস্থিরতা, সেটি লক্ষণীয়, আরেক পক্ষ তো এমনিতেই বিপদের মধ্যে আছেন, কিন্তু বিপদ আরও কত ঘনীভূত তারা করবেন এবং তাতে করে হয়তো তারা সংকটাপন্ন হবেন, কিন্তু বাংলাদেশের মানুষ এবং নামে মাত্র যেটুকু গণতন্ত্র বা গণতন্ত্র চর্চা করবার চেষ্টা করছে, আকাঙ্ক্ষা, সেটিও পদতলিত হবার সম্ভাবনা অনেক অনেক বেশি। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।